হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের যে ক্লাস 12-এর ফিজিক্স যেটা পড়াচ্ছিলাম, যে স্থির তড়িৎ বিজ্ঞানটা, তো তার আগের ক্লাসে আমরা কি করেছি, যে স্থির তড়িৎ যে সৃষ্টি হওয়া এবং তার কিছু প্রাথমিক ঘটনাবলী নিয়ে আমরা একটা ক্লাস করেছি এবং তার যে কিছু প্রয়োগ যেগুলো করা হয়ে থাকে, কতগুলো তড়িৎ যন্ত্র রয়েছে, সেইগুলোর ব্যবহার, কার্যনীতি, এইগুলো আমরা আলোচনাটা করেছি। তো আজকের ক্লাসে আমরা স্থির তড়িতের সম্পর্কিত একটা যে ভৌত রাশি, যেটাকে বল বলা হচ্ছে, স্থির তড়িৎ সম্পর্কিত যে আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা, সেই বল এবং সেই বলের যে মান নির্ণায়ক সূত্রটা বিজ্ঞানী কুলম্ব নির্ণয় করেছিলেন, সেইটা আজকের আমরা আলোচনাটা করব, কুলম্বের সূত্র। এবং সেই যে স্থির তড়িৎ সম্পর্কিত স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল, যে সেই বলটা যখন একাধিক আধানগ্রস্ত বস্তু থাকবে বা আধানের উপস্থিতি থাকবে, তখন সেই বলটা কি করে আমরা মোট বলের পরিমাণটাকে নির্ণয় করব, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে উপরিপাত নীতি বা সুপারপজিশন প্রিন্সিপল। এই দুটো বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা ক্লাসটাকে শুরু করছি সেটার উপর। তো প্রথমে চলে আসছি এই যে স্থির তড়িৎ যেটা উদ্ভব ঘটেছিল কোনো ঘর্ষণের ফলে, কোনো একটা বস্তু যখন পজিটিভ আধানগ্রস্ত হয়েছিল কিংবা কোনো একটা বস্তু নেগেটিভ আধানগ্রস্ত হয়েছিল, এবং সেই বস্তুগুলোকে যখন আমরা দেখেছিলাম কি পজিটিভ আধানগ্রস্ত বস্তুর কাছে আরেকটা পজিটিভ আধানগ্রস্ত বস্তু আনা হয়েছিল, তাদের মধ্যে পরস্পর কি ঘটেছিল, বিকর্ষণ ঘটতে আমরা দেখেছিলাম। কিংবা কোনো স্থির তড়িৎ যেটা পজিটিভ আধানগ্রস্ত বস্তুর সামনে যদি কোনো একটা নিস্তড়িৎ বস্তু আনলেও সেখানে আমরা দেখেছিলাম যে আবেশ প্রক্রিয়ার মধ্য দিয়ে আকর্ষণ বল উদ্ভব হচ্ছিল। তো এখন এই স্থির তড়িৎ সম্পর্কিত এই যে বলটা একটা স্থির তড়িৎ সম্পর্কিত একটা ভৌত রাশি, যে ভৌত রাশিগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এই বল ছাড়াও তড়িৎ ক্ষেত্র, স্থির তড়িৎ, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড নিয়ে আমরা একটা ক্লাসে আলোচনা করব, কিংবা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা বিভব নিয়ে একটা, যেটা হচ্ছে স্থির তড়িৎ সম্পর্কিত একটা ভৌত রাশি, সেটা নিয়েও আমরা পরবর্তীকালে আলোচনাগুলো করব। এবং এদের পারস্পরিক যে বিভিন্ন গণিতিক প্রশ্নাবলী কিংবা বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে কিভাবে এইগুলোর যে মানগুলো হয়ে থাকে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল রিলেশনগুলো আমরা জানব। তো স্থির তড়িৎ সম্পর্কিত যে একটা প্রাথমিক ভৌত রাশি হিসাবে বল হিসাবে যেটা আমরা আলোচনা করছিলাম, এই বলটা মান নির্ণয় করেছিলেন হচ্ছে বিজ্ঞানী কুলম্ব। বিজ্ঞানী কুলম্ব, আমরা কুলম্বের সূত্র দিয়ে সরাসরি যাওয়ার আগে বিজ্ঞানী কুলম্ব তিনি যে সূত্রটা আমরা পড়ব, সেটা তিনি কিভাবে নির্ণয় করেছিলেন বা কিভাবে তিনি সেই সূত্রে উপনীত হয়েছিলেন সেটা আমরা জানব। আগে আমরা কুলম্ব সূত্রটা দেখে নিই। কুলম্ব সূত্রটা কি বলছে, অর্থাৎ এটা কি না, স্থির তড়িৎ সম্পর্কিত আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান নির্ণায়ক যে সূত্র, সেটাই হচ্ছে কুলম্বের সূত্র। এই কুলম্ব সূত্র অনুযায়ী কি বলছে না, যে কোনো দুটো বিন্দু আধান, তাদের মধ্যে একটা যদি দূরত্ব থাকে, একটা নির্দিষ্ট দূরত্বে রেখে যদি দুটো বিন্দু আধানকে রাখা হয়ে থাকে, সেই আধানগুলোর মধ্যে যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল, ধরো দুটো আধান, এখানে একটা বস্তু বলা হচ্ছে, এইখানে একটা বস্তু বলা হচ্ছে, যেই বস্তুগুলোকে আধানে আহিত করা হয়েছে, এইটাকে ধরো বলছি প্লাস কিউ আধানে, Q1 আধানে আহিত করা হয়েছে। এই যে একটা বস্তু বলছি, এটা একটা আধান Q2 আধানে আহিত করা হয়েছে, এবং এই বস্তুগুলোকে আমরা বিন্দু আধান বলে বলছি। অর্থাৎ কুলম্ব সূত্র প্রযোজ্য হওয়ার কিন্তু দুটো শর্ত রয়েছে। সেই শর্তটা কি, যে আধানগুলোকে বিন্দু আধান হতে হবে, এবং এই বিন্দু আধানের মাঝের যে মাধ্যমটা, সেটা কিন্তু ভ্যাকুয়াম বা যে শূন্য মাধ্যম হতে হবে। শূন্য মাধ্যম হলে কিন্তু, বা অর্থাৎ কি অন্য কোনো মাধ্যম পদার্থের যদি উপস্থিতি না থাকে, তবেই আমরা কুলম্বের সূত্রটাকে সহজে প্রয়োগ করতে পারবো। কি হচ্ছে সেই কুলম্বের সূত্রটা, যে দুটো বিন্দু আধান
যাদের মধ্যবর্তী দূরত্ব আমি বলছি ধরো আর, এই দুটো বিন্দু আধানকে তাদের মাঝের দূরত্ব যদি আর এইভাবে রাখা থাকে, সেই দুটো বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এক্ষেত্রে দুটো আধান যদি পজিটিভ হয় তাহলে সেই এখানে বিকর্ষণ বল হিসাবে কাজ করবে। এবং দেখা গেছে বিকর্ষণ বলের মানটা এইখানে, বা আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তাদের যে আধানগুলোর গুণফলের সমানুপাতিক। দুটো আধান, একটা Q1 আধান একটা Q2 আধান, দুটো যদি পজিটিভ হয়ে থাকে এদের গুণফলের সমানুপাতিক। এবং এই যে বলটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হিসাবে সিম্বলিক্যালি সংক্ষেপে ই হিসাবে ব্যবহার করছি। আবার এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি হচ্ছে, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোন বিন্দু দুটো আধান তাদের মধ্যবর্তী দূরত্ব আর হলে তাদের যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই দুটো সূত্রকে আমরা কম্বাইন্ড করে যেটা পাবো Q1 Q2 বাই r²। এখন এই ভেদ চিহ্নটা তুলে যদি একটা ভেদ ধ্রুবক হিসাবে আমরা নিয়ে আসি, আমি কে হচ্ছে একটা ভেদ ধ্রুবক যদি বলে থাকি Q1 Q2 বাই r²। এখন এই যে ভেদ ধ্রুবকটা, এই ধ্রুবকটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে থাকে। অর্থাৎ এই যে দুটো আধান রেখেছি, এই যে মধ্যের যে মাধ্যমটা এবং এর যে আধানগুলো যে এককে আমরা নেব, সেই আধানের একক এবং মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু এই কে এর মানটা নির্ভর করে। এবং আমরা সিজিএস পদ্ধতিতে আমরা এই কেটাকে 1 এবং এসআই পদ্ধতিতে এই যে কে ধ্রুবকটার মানটা নির্ণয় করা হয়েছে সেইটার মান বলা হচ্ছে, কেটা হচ্ছে 4πε0, যেখানে এই ε0টাকে বলা হচ্ছে কি, যে তড়িৎ ভেদ্যতা। তো এর সম্পর্কে আমরা বলবো, আলোচনা করব। অর্থাৎ কোনো মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্রগুলো বা তড়িৎ যে বলরেখাগুলো যাওয়ার যে মাত্রা নির্ভর করে তাকে বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তো এইটা হচ্ছে আমাদের যে কুলম্ব সূত্র এবং তার গাণিতিক রূপ। তাহলে কুলম্ব সূত্রের আমরা সংজ্ঞাটা বলার পরে তার হচ্ছে এটা গাণিতিক রূপটা আমরা আলোচনাটা করলাম। তো এই ক্ষেত্রে আমরা আলোচনার সময় যখন কুলম্ব সূত্রে এই আধানের কথাটা বলছি, তো এই আধান প্রকৃতপক্ষে কিন্তু অবস্থিত হতে গেলে কোনো বস্তু প্রয়োজন। কারণ কি, আমরা তো আধানগ্রস্ত বস্তু কখন সৃষ্টি হয়, কোনো একটা ইলেকট্রনের যদি তার অবস্থান্তর ঘটে। আধান বহনকারী কণা হচ্ছে এই ইলেকট্রন কিংবা প্রোটন। তো প্রোটন সাধারণত স্থানান্তরিত হয় না, তাহলে আধান আছে মানে কি, ওখানে কোনো একটা বস্তুর উপস্থিতি আছে। এখন এই যে কুলম্ব সূত্রটা প্রযুক্ত হওয়ার বা প্রযোজ্য হওয়ার যে শর্তগুলো আমরা বলেছিলাম, কোন কোন শর্তে কিন্তু ওটা প্রযোজ্য হবে। কুলম্ব সূত্রটা তখনই প্রযোজ্য হবে যদি ওই আধানগুলো বিন্দু আধান হয়ে থাকে। বিন্দু আধান অর্থাৎ আধানটার যে অবস্থানটা বিন্দুর মতো যদি আমরা ধরে ফেলতে পারি। তবে বাস্তবে কিন্তু বস্তুগুলো তো বিন্দু হয়ে থাকবে না, প্রকৃতপক্ষে আধান কোনো একটা বস্তুর উপর অবস্থান করবে। তো সেই বস্তুগুলো যদি হয়ে থাকে বৃহৎ বড় বস্তু হলেও, সেই বস্তুগুলোর মাঝের দূরত্ব যদি অনেক বড় হয়ে থাকে, এই যে মাঝের দূরত্ব আমরা যেটাকে আর বলে এখানে বলছি, তুলনামূলকভাবে যে বস্তুগুলো আমরা যেখানে আধানগ্রস্ত হিসাবে নিয়েছি, সেই আধানগ্রস্ত বস্তুর যে আকার বা তার যদি একটা ছোট্ট ব্যাসার্ধ আমরা বলে থাকি স্মল r1, এই r1 এর তুলনায় যদি এই মধ্যবর্তী দূরত্বটা যদি মাছ গ্রেটার দেন হয়, কিংবা এই যে বস্তুটার যে যদি একে আমি এর ব্যাসার্ধ r2 বলি, সেই rটা যদি মাছ গ্রেটার দেন r2 হয়ে থাকে, তবেও কিন্তু আমরা বৃহৎ বস্তুগুলোর ক্ষেত্রেও কুলম্বের সূত্রটাকে প্রয়োগ করতে পারি। অর্থাৎ কুলম্ব সূত্রটা প্রযুক্ত হতে গেলে কিন্তু হয় তাদেরকে অনেক বেশি দূরে থাকতে হবে, কিংবা আধানগুলো বিন্দু আধান হতে হবে। এবং এখানে যে বস্তুগুলোর ভর আছে, যে বস্তুগুলো রয়েছে, সেই বস্তুগুলোর তো একটা ভর রয়েছে। সেই ভরের উপর কিন্তু আবার আমরা জানি যে দুটো ভর থাকলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল সব সময় কাজ করে। সেই বলটাকে কি বলা হচ্ছে, মহাকর্ষ বল। আমরা
যে দেখবো সেই যে মহাকর্ষ বল অর্থাৎ বস্তুগুলোর নিজের ভরের জন্য যে আকর্ষণ বল কাজ করবে সেটার তুলনায় এই যে স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল যাই হোক না কেন এখানে এটা অনেক বেশি হবে। তো আমরা সেই আলোচনাটাতে আসবো। তো আমরা যেহেতু শর্তটা আলোচনা করছি, এই শর্তে আরো একটা শর্ত যেটা আমরা বলবো যে এই আধানগ্রস্ত বস্তু কিংবা যে দুটো বিন্দু আধানের কথা বলা হচ্ছে সেই আধানগুলো কিন্তু তাদের যে মাঝের দূরত্ব অর্থাৎ সেই যে বিন্দু আধানগুলোর কথা বলছি তাদের মাঝের দূরত্ব কখনোই 10⁻⁻10 মিটারের কম হবে না। অর্থাৎ কুলম্ব সূত্র প্রযোজ্য হবে 10⁻⁻10 মিটার পর্যন্ত। তার থেকে যদি কাছাকাছি আধানগ্রস্ত বস্তুগুলো চলে আসে সেখানে কিন্তু আর কুলম্ব সূত্র প্রযোজ্য হবে না। অর্থাৎ 10⁻⁻10 মিটার অর্থাৎ কি, আমরা যখন কোনো বস্তুর একটা পরমাণুর কথা বলেছি, একটা পরমাণুর ব্যাস অর্থাৎ সাধারণত যতটা অর্ডারের হয়ে থাকে 10⁻⁻10 মিটার অর্ডারের কিন্তু হয়ে থাকে একটা পরমাণুর ব্যাস। অর্থাৎ এটাকে যদি আমরা পরমাণু বলি, এই পরমাণুটার ব্যাসটা কত, যে 10⁻10 মিটার বা 1 অ্যাংস্ট্রম অর্ডারের হয়ে থাকে। কিন্তু ওই পরমাণুর মাঝের যদি নিউক্লিয়াসের কথা বলি, এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের যে আমরা ব্যাস এটা জানি সেটা কত, আবার আমরা জানি 10⁻15 মিটার। অর্থাৎ নিউক্লিয়াসের ব্যাসের মাঝে কিন্তু অবস্থিত প্রোটন যে আধানগ্রস্ত কণাগুলো রয়েছে সেই প্রোটন আধানগ্রস্ত কণাগুলোর মধ্যে কিন্তু কুলম্বীয় যে বিকর্ষণ বল কিন্তু এখানে সেই সিম্পল সূত্র অনুযায়ী কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো না। তাহলে কুলম্ব সূত্র প্রযুক্ত হওয়ার যে শর্তগুলো কি কি, বিশেষ করে যে তাদের বিন্দু আধান হতে হবে এবং তাদের মধ্যবর্তী যে মিনিমাম দূরত্ব, সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বটা কিন্তু অর্থাৎ দূরত্ব তাদের আধানগুলোর দূরত্বকে যে সবচেয়ে কম হতে পারে কত, 10⁻10 মিটার। এর থেকে বেশি হলে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কিন্তু এই কুলম্ব সূত্রটা প্রযোজ্য হবে না। তো এখন কুলম্ব সূত্রটা আমরা যখন আলোচনা করলাম, এইখানে একটা বিষয় আমরা দেখলাম কি, এইখানের যে সূত্রের যে প্রকৃতিটা অর্থাৎ যেখানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাত অনুযায়ী কিন্তু এটা পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তন সূত্রটা আমরা মহাকর্ষ সূত্রের ক্ষেত্রেও, তো এটা তো আমরা কুলম্বের সূত্র জানলাম। তো কুলম্বের সূত্রের সঙ্গে সঙ্গে আমরা যখন মহাকর্ষ সূত্রটা আলোচনা করেছিলাম 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে মহাকর্ষ সূত্র, যে সেখানে আমরা যে দুটো ভরের মধ্যেও একটা বস্তুর ভর m1 একটা বস্তুর ভর যদি m2 হয়ে থাকে, সেই দুটো বস্তুর ভরের মধ্যে যে আকর্ষণ বলটা আমরা তাদের বলেছিলাম কি, সেই আকর্ষণ বলের মান যে F সমান তাদের একটা ধ্রুবক সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক g এবং তাদের যে ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এটাও কিন্তু এই যে বলের মানটা এটা সর্বদা কিন্তু আকর্ষণ বল হয়ে থাকে। এখানে কখনো মহাকর্ষ বল কিন্তু বিকর্ষণ প্রকৃতির হয় না, এটা সর্বদাই আকর্ষণ প্রকৃতির হয়ে থাকে। তো এখানে এই সূত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে রাশিমালা আর কুলম্ব সূত্রের যে রাশিমালা যেটা আমরা পেয়েছি এসআই পদ্ধতিতে হলে এই কে এর জায়গায় বসে যাবে 1/4πε0। এখন আমরা গাণিতিক সুবিধার্থে অনেক সময় এই যে ε0 কিংবা 1/4πε0 এর মানগুলোকে আমাদের মনে রাখতে হতে পারে। যেমন এই ε0 এসআই পদ্ধতিতে মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 কি হবে, নিউটন ε0 উপরে যদি আসে তাহলে কুলম্ব স্কয়ার বাই নিউটন পার মিটার স্কয়ার। এইটা হবে ε0 এককের যে মানটা, তড়িৎভেদ্যতার যে মান এবং তার এককটা। আবার 1/4πε0 এর মানটাও অনেক সময় আমাদের সরাসরি মনে রাখতে হতে পারে। এই মানটা অর্থাৎ 1/4πε0 এর মানটা আমরা জানি 9 × 10⁹ এবং এককটা কি হবে, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এইটা হচ্ছে এর মান এবং এর হচ্ছে যে একক।
তো এই যে কুলম্বের সূত্র কিংবা মহাকর্ষ সূত্র, যেখানে মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে এই যে মহাকর্ষীয় ধ্রুবকের মানটাও আমাদের মনে রাখতে হবে, নিশ্চয়ই মনে আছে, এই 6.67 ইন্টু 10⁻11 এবং নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এই যে মানটা জি এর মানটা তুলনামূলকভাবে অনেক কম ছিল, আর কুলম্বের সূত্রের ক্ষেত্রে জে কে এর মানটা বা 1/4πε0 এর মানটা দেখতে পাচ্ছি অনেক বেশি। অর্থাৎ সেই জন্য কি দুটো আধানগ্রস্ত বস্তু রাখলে সেই আধানগ্রস্ত বস্তুর যে দুটো ভরের জন্য যে মহাকর্ষ বলটা কার্যকরী হবে তাদের মধ্যে, তার তুলনায় কুলম্বীয় যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা অনেক বেশি হবে। তো আমরা একটা তুলনামূলক আলোচনা এখানে করব একটা গাণিতিক প্রশ্নের মধ্য দিয়ে। একটা পরমাণুর মধ্যে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলের মানটা একটু বের করে দেখাবো, সেটা স্থির তড়িৎ আকর্ষণ বলের মানটার তুলনায় যে মহাকর্ষীয় বলের মানটা অনেক গুণ কম। এবং সঙ্গে সঙ্গে এই স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য যদি আমরা একটা ইলেকট্রনের যে ত্বরণটা নির্ণয় করে থাকি, অ্যাক্সিলারেশনটা কত, কিংবা একটা প্রোটনের ত্বরণ বা কত, সেটা যদি দেখবো কিন্তু অনেক বৃহৎ একটা সংখ্যা হবে। তো এখানে কুলম্ব আকর্ষণ বল বা বিকর্ষণ বল এবং মহাকর্ষীয় আকর্ষণ বিকর্ষণ বলের কিন্তু একটা তুলনামূলক আমরা আলোচনাটা করতে পারি, যেখানে কুলম্ব সূত্রটা কেবলমাত্র আকর্ষণ বা বিকর্ষণ প্রকৃতির হয়ে থাকে, যে আর মহাকর্ষ সূত্রটা সেক্ষেত্রে কেবলমাত্র আকর্ষণ বল হয়ে থাকে। এবং কুলম্ব সূত্র প্রয়োগ করার কতগুলো শর্ত রয়েছে, অর্থাৎ যদি বিন্দু আধান হলো তো ভালো, না হলে বিন্দু আধান যদি না হয় তাদের মধ্যবর্তী দূরত্বটা অনেক বেশি হতে হবে আধানগ্রস্ত বস্তুগুলোর মধ্যে, কিংবা তাদের যে মিনিমাম দূরত্ব একটা হতে হবে 10⁻⁻10 মিটার পর্যন্ত তারা ভ্যালিড। অপরপক্ষে মহাকর্ষ সূত্রটা কিন্তু এর যে ভ্যালিডিটি কিন্তু সর্বত্র ধরে থাকা যায়, তবে নিউক্লিয়াসের অভ্যন্তরে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটা অত্যন্ত সেই যে ব্যতীত অপর পক্ষে সব জায়গায় কিন্তু এটা প্রযোজ্য হয়ে যায়। আর কুলম্ব সূত্র প্রয়োগ করার সময় আমাদের ক্ষেত্রে পদার্থের অন্য কোনো পদার্থের যদি উপস্থিতি চলে আসে তখন কিন্তু আমরা সহজে কুলম্ব সূত্রটাকে প্রয়োগ করতে পারবো না। অন্য কোনো যদি বস্তুর উপস্থিতি চলে আসে, এই মাঝে যদি কোনো একটা অন্য বস্তু চলে আসে, সেই বস্তুর উপস্থিতি কিন্তু এই আধানগ্রস্ত বস্তুকে প্রভাবিত করবে। কারণ আমরা জানি যে কোনো আধানগ্রস্ত বস্তুর কাছাকাছি পদার্থ থাকলে সেখানে আবেশ তৈরি হয়ে যাবে, এবং আবেশ তৈরি হয়ে যাওয়ার ফলে কিন্তু সহজ কুলম্ব সূত্র আমরা প্রয়োগ করতে সেখানে আমরা পারবো না। তো এইভাবে আজকে আমরা এই আলোচনার প্রথম অংশে স্থির তড়িৎ সম্পর্কিত কুলম্বীয় আকর্ষণ এবং বিকর্ষণ বলটার মানটা আমরা জানলাম এবং তার এই গাণিতিক রূপটা আমরা জানলাম। এখন আমরা এই যে কুলম্ব সূত্র বলছি, বিজ্ঞানী কুলম্ব কিভাবে তিনি এই সূত্রটাতে উপনীত হয়েছিলেন, তিনি এই সূত্রটাতে কিভাবে উপনীত হয়েছিলেন তার সম্পর্কে একটা ছোট্ট আমরা ধারণা দেব। তো বিজ্ঞানী কুলম্ব ছিলেন কিন্তু একজন যে ইঞ্জিনিয়ার, মিলিটারি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি কিন্তু যে কর্মসূত্রে তিনি বাইরে ছিলেন, তারপরে যখন তিনি দেশে ফিরে আসেন, ফ্রান্সে ফিরে আসেন 1776 খ্রিস্টাব্দ নাগাদ তিনি কিন্তু তার নিজের দেশে ফিরে আসেন এবং তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। তো আমরা সেইটা জানবো যে আমরা সাধারণত বল, এই যে বল পরিমাপকারী যন্ত্র সম্পর্কে বলেছিলাম, যেহেতু কুলম্ব সূত্র প্রকৃতপক্ষে একটা বলকে বোঝাচ্ছে, তাহলে এই বল পরিমাপকারী যন্ত্র হিসাবে বিজ্ঞানী কুলম্ব তিনি কোন যন্ত্রকে ব্যবহার করেছেন না? আমরা বল পরিমাপকারী যে যন্ত্র সম্পর্কে জানি যে স্প্রিং তুলা যন্ত্র হতে পারে বল পরিমাপকারী যন্ত্র, কিন্তু এই স্প্রিং তুলার সাহায্যে কিন্তু খুব সূক্ষ্মভাবে বলের পরিমাপ করা সম্ভব না। তো বিজ্ঞানী কুলম্ব তিনি তৈরি করেছিলেন হচ্ছে টরশন যে ব্যালেন্স, টরশন ইংলিশ টার্মটা টরশন ব্যালেন্স, এটা ছিল স্প্রিং ব্যালেন্স, বিজ্ঞানী কুলম্ব তৈরি করেছিলেন টরশন ব্যালেন্স। টরশন অর্থাৎ কি, তারের একটা মোচড় দিতে গেলে একটা নিশ্চয়ই বল বা টর্ক দিতে হয়, সেইটার উপর ভিত্তি করে আমরা এখানে কিন্তু ক্যালকুলেশনটা তিনি করেছিলেন, টরশন ব্যালেন্সকে তিনি ইউজ করেছিলেন। এবং এই টরশন ব্যালেন্স যার সূক্ষ্মতা কিন্তু খুব প্রচুর, এবং এই টরশন ব্যালেন্সকে ব্যবহার করেই কিন্তু যে মহাকর্ষ সূত্রের যে মানগুলো কিন্তু অনেক সময় নির্ণীত করা হয়েছে।
তো তিনি তাহলে বিজ্ঞানী কুলম্ব যখন 1776 সালে তিনি ফ্রান্সে ফিরে আসেন এবং তারপর থেকে তিনি বিভিন্ন ছোটখাটো যন্ত্র তৈরি, বল পরিমাপকারী যন্ত্র অর্থাৎ টরশন যে ব্যালেন্স তিনি আবিষ্কার করে ফেলেন এবং এই টরশন ব্যালেন্সকে কাজে লাগিয়েই তিনি কিন্তু স্থির তড়িতের যে আকর্ষণ বিকর্ষণ সম্পর্কিত বল পরিমাপ করতে গিয়ে তিনি তার এই সূত্রটা উপনীত হয়েছিলেন। তিনি কিভাবে তিনি তার যে পরীক্ষা নিরীক্ষাতে এগিয়েছিলেন, তিনি যখন এই পরীক্ষাটা করে তিনি যখন 1785 খ্রিস্টাব্দে তিনি এই যে কুলম্ব সূত্রটা তিনি প্রদান করেছিলেন, যে সূত্রটা দিয়েছিলেন, সেই সূত্র থেকে আমরা বুঝতে পারছি সেই সালে কিন্তু তখনও পর্যন্ত পরমাণুবাদ প্রকাশিত হয়নি। 1808 খ্রিস্টাব্দে ডাল্টন যিনি পরমাণুবাদ প্রকাশ করবেন, সেই পরমাণুবাদেরও তখনও প্রকাশ হয়নি এবং পরমাণু কিংবা ইলেকট্রন প্রোটন নিউট্রনের কোনো ধারণাই তো আসেনি, কিংবা আধানের যে বৈশিষ্ট্যসমূহ সেইগুলোও কিন্তু তখনও জানা যায়নি। তবুও কুলম্ব সেই সময় তিনি যে পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষাতে কিন্তু যে পরোক্ষভাবে তিনি আধানের যে সংরক্ষণ সূত্র তিনি কিন্তু ধরেছিলেন এবং আধান যে কোয়ান্টাইজড সেটাও কিন্তু পক্ষান্তরে তার ধরা হয়ে গিয়েছিল। তো এইভাবে অর্থাৎ আধান যে স্কেলার ভাবে যোগ বিয়োগ করা যায়, ডিভিজিবল, এটাও কিন্তু তিনি ধরে নিয়েছিলেন। অর্থাৎ তিনি 1785 খ্রিস্টাব্দে সূত্র দিতে গিয়ে তিনি যেভাবে পরীক্ষার অ্যারেঞ্জ করেছিলেন সেখানে তিনি পক্ষান্তরে এই সমস্ত ঘটনাগুলো তার ধরা হয়ে গিয়েছিল। যেমন কিভাবে তিনি পরীক্ষাটা করেছিলেন, তিনি পরীক্ষাটা করেছিলেন একটা দুটো প্রকৃতপক্ষে স্ফেরিক্যাল যে ধাতব গোলক নিয়ে। তো আমরা জেনেছি স্থির তড়িতের ক্ষেত্রে যে যদি সেটাকে আমরা নিরেট গোলক নিই তাহলেও হবে, কিংবা নিরেট না নিয়ে ফাঁকা নিলেও কিন্তু, ফাঁপা গোলক নিলেও কিন্তু তা কার্যকর হবে। কারণ যে আধানগুলো তো কেবল যে উপরিতলে থাকে পরিবাহী, তো আমরা একটা ফাঁপা গোলক ধরো তিনি নিয়েছিলেন এবং তিনি আরও একটা ফাঁপা গোলক সাপোজ নিয়েছিলেন, দুটো ফাঁপা গোলক তিনি নিয়েছিলেন। একটা ফাঁপা গোলকে কিছু আধান দিয়েছিলেন, সেই আধানের পরিমাপ তিনি জানেন না, কিন্তু ধরে নিয়েছিলেন যে সেখানে কিউ আধান রয়েছে। অপর একটা যে তিনি গোলক নিয়েছিলেন সেই গোলকের যে উপর তিনিও কিন্তু একটা আধান তিনি দিয়েছিলেন, সেটা হচ্ছে ধরো কিউ ড্যাস্ট। তো এইভাবে দুটো অজানা আধানকে তিনি নিয়েছিলেন, আধানগ্রস্ত বস্তুকে নিয়েছিলেন এবং তাদের একটা নির্দিষ্ট দূরত্বে রেখেছেন। সেখান থেকে তিনি কি করলেন, স্টেপ বাই স্টেপ তিনি কি করলেন, তারপরে এই আধানগ্রস্ত বস্তুগুলোর একই আকৃতির আরও একটা আধানগ্রস্ত যে নিস্তড়িত বস্তু তিনি তৈরি করলেন। এটা আধানগ্রস্ত, এটা কিন্তু নিস্তড়িত। তিনি এই বস্তুটার সমান যে আকৃতি, পুরোপুরি সিমেট্রিক্যাল একটা যে একই রকমের আকৃতি বা ব্যাসার্ধ বিশিষ্ট একটা আবার নিস্তড়িত বস্তু তৈরি করলেন। এবারে এই দুটো বস্তুকে তিনি টাচ করালেন, স্পর্শ করালেন। সেকেন্ড স্টেপে তাহলে সমজাতীয় একই প্রকারের বস্তুকে তিনি নিয়ে এসে তাদের সঙ্গে সংযোগ ঘটালেন। সংযোগ ঘটালে কি হবে? সংযোগ ঘটালে আমরা জেনে গেছি যে আধানগ্রস্ত বস্তু আর এটা নিস্তড়িত বস্তুতে স্পর্শ করালে কি হবে, এই আধানটা পুরোপুরি দুটো বস্তুতে এখন ছড়িয়ে যাবে। দুটো বস্তুতে ছড়িয়ে গেলে সেই আধান যেহেতু ধ্বংসপ্রাপ্ত হয় না, কনজার্ভ থাকে, ছড়িয়ে যাবে এবং কি হবে, ডিভাইড হয়ে যাবে। সিমেট্রিক্যাল দুটো বস্তুর মধ্যে কি হবে, যে সমানভাবে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ একবার স্পর্শ করানোর পরে আবার তাদেরকে আলাদা করে নিলে তাহলে এইটাতে আধানের পরিমাণ তখন হয়ে যাবে Q/2, এইটাতে আধানের পরিমাণ হয়ে যাবে তখন Q/2। এইবারে এই যে আধানগ্রস্ত বস্তুর সঙ্গে ঠিক সমজাতীয় একেবারে সমান প্রকারের একটা আধান যদি নিস্তড়িত বস্তুকে ঠিক একইভাবে স্পর্শ করানোর পর আবার তাদেরকে আলাদা করে দেয়, এখানেও আধান কিন্তু তিনি ধরে নিয়েছিলেন যে আধান দুটোতে সমানভাবে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আধান যে কনজার্ভ সেটা কিন্তু পক্ষান্তরে ধরা হয়ে গেল এবং আধান যে স্কেলার যোগ বিয়োগ হয় এবং সিমেট্রিক বস্তুতে সমানভাবে বিভাজিত হয়ে যায় সেখানে কিন্তু তা তিনি ধরে নিয়েছিলেন। এইভাবে তিনি আরও কতগুলো নিস্তড়িত বস্তুগুলো একই প্রকারের এনে তিনি সেইগুলোতে Q/4 পরিমাণ আধান, আবার Q/8 পরিমাণ আধান, তার অর্ধেক, এইভাবে আধানগ্রস্ত তিনি করতে পেরেছিলেন। এটার ক্ষেত্রেও ঠিক একইভাবে Q'/4, আবার অপর একটা বস্তু Q'/8, এইভাবে আধানগ্রস্ত বস্তুতে একই প্রকার যে চার্জ সিমেট্রি থেকে অর্থাৎ বস্তুর সিমেট্রিক্যাল ধর্ম থেকে তিনি বিভিন্ন প্রকার আধানগ্রস্ত বস্তুতে তৈরি করতে পেরেছিলেন। অর্থাৎ তার আধানগুলো পরিমাপ করার আর প্রয়োজন পড়েনি, তিনি কিন্তু এইভাবে অনেক
আধানগ্রস্ত বস্তুর পরিমাণটা কিন্তু না জানলেও যে ওভারঅল কত রয়েছে তিনি একটা নির্ণয় করে ফেলেছিলেন। এইবারে তিনি পরীক্ষাটাকে দুটো ধাপে করেছিলেন। দুটো ধাপ কিভাবে করেছিলেন? প্রথম ধাপে তিনি কি করলেন, যে এই আধানগ্রস্ত বস্তুগুলোর মধ্যে দূরত্ব স্থির রেখে তিনি কি করলেন, যে বিভিন্ন আধানগ্রস্ত বস্তুগুলোকে যে নিয়ে এসে তাদের মধ্যে বল নির্ণয় করলেন। এই বল নির্ণয় তিনি যে করেছিলেন, বললাম কোন যন্ত্রের সাহায্যে এই সূক্ষ্ম বলগুলো নির্ণয় করেছিলেন, যে টরসন ব্যালেন্স নামক যে বলের সাহায্যে বল। এইভাবে বলগুলো পরিমাপ করে একটা তিনি ম্যাথমেটিক্যালি তিনি যে কিছু তথ্য পেয়েছিলেন। দ্বিতীয় ধাপে তিনি আবার কি করলেন, যে দূরত্ব স্থির নয়, আধানকে স্থির রেখে বিভিন্ন পরিমাণ দূরত্বে কি করেছিলেন, বিভিন্ন পরিমাণ দূরত্বে ভিন্ন ভিন্ন পরিমাণ আধানগ্রস্ত বস্তুকে নিয়ে গিয়ে তিনি আবার বল পরিমাপ করলেন। অর্থাৎ কি, যে আধান, তাহলে দূরত্ব স্থির, আধানকে স্থির রেখে, একটা আধানকে স্থির রেখে যে বিভিন্ন ভিন্ন দূরত্বে, আধান স্থির রেখে ভিন্ন দূরত্বে তিনি কি করলেন, বিভিন্ন বস্তু, এই গোলাকার যে আধানগ্রস্ত বস্তুগুলো তৈরি হয়েছিল তাদেরকে রেখে আবার বল নির্ণয় করলেন। এই সমস্ত বল নির্ণয়কারী যে রাশিমালাগুলো বা যে সংখ্যাগুলো তিনি পেয়েছিলেন বলের পরিমাপের, সেইগুলো থেকেই তিনি এই সূত্রটি তিনি উপনীত হয়েছিলেন। অর্থাৎ তিনি দেখেছিলেন যে এইভাবে যে বলগুলো আধানের পরিমাণের গুণফলের কিন্তু সমানুপাতিক হয়ে থাকে এবং তাদের মাঝের দূরত্বের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক হয়ে থাকে, এবং সেখান থেকে তিনি তার বিখ্যাত কুলম্ব সূত্র 1785 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন। তো এইভাবে আমরা জানলাম যে বিজ্ঞানী কুলম্ব কি করে এই সূত্রতে তিনি উপনীত হয়েছিলেন। তো এইবারে আমরা যে কুলম্ব সূত্র যেটা বললাম, এই কুলম্ব সূত্র এবং মহাকর্ষ সূত্রের একটা তুলনামূলক আলোচনার সাপেক্ষে একটা আমরা গণিত করতে চাইছি, যেখানে আমরা দেখাবো যে এই যে বলের মানের যে কতটা ডিফারেন্স রয়েছে। তবুও এই ডিফারেন্সটা যদিও আমরা জেনে গেছি যে অত্যন্ত বেশি হবে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই যে আমাদের পারিপার্শ্বিক জগতে যে বৃহৎ ম্যাক্রোস্কোপিক যে বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে মহাকর্ষ বলটাকে কার্যকরী হতে দেখি, কিন্তু কোনো স্থির তড়িৎ বলের দ্বারা কিন্তু কার্যকর হতে আমরা দেখি না। কারণটা কি? কারণ কি, কোনো বস্তু যখন তড়িৎগ্রস্ত বস্তু বলা হচ্ছে, সেখানে কিন্তু দু প্রকারের বল আছে, একটা হচ্ছে আকর্ষণ বলও রয়েছে, আবার বিকর্ষণ বলও রয়েছে। কিন্তু মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে কেবলমাত্রই আকর্ষণ বল। তাহলে যেখানে বৃহৎ বস্তুগুলো ধরা হচ্ছে সেখানে তাদের পজিটিভ আধান এবং নেগেটিভ আধানের সমন্বয়ে গঠিত। তাহলে তাদের মধ্যে পজিটিভ আধানের সঙ্গে নেগেটিভ আধানের যেমন আকর্ষণ হবে, পজিটিভের সঙ্গে পজিটিভ বিকর্ষিত করে তাকে কিন্তু নিউট্রাল করে দেবে। অর্থাৎ বৃহৎ বস্তুর ক্ষেত্রেও কিন্তু আমরা যদি নিস্তড়িত দুটো বস্তুর কথা ধরি, তাহলে এখানে প্লাস মাইনাস উভয় প্রকার আধান রয়েছে, এখানেও প্লাস মাইনাস উভয় প্রকার আধান রয়েছে। সেই জন্য প্লাসের বিকর্ষণ, প্লাস মাইনাসের যে আকর্ষণ, এই আকর্ষণ ধর্মটাকে এই বিকর্ষণ কি করে দিচ্ছে, প্রশমিত করে দিচ্ছে। সেই জন্যই কিন্তু আমাদের এই বৃহৎ জগতে কিংবা এই যে আমাদের মহাবিশ্বের ক্ষেত্রে কিন্তু কুলম্ব সূত্রের যে অর্থাৎ স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রয়োগটাকে আমরা ঘটতে দেখি না, বরঞ্চ কি যে মহাকর্ষ বল, যেটা অত্যন্ত সূক্ষ্ম বল কিন্তু আকর্ষণ বল, সেটা হওয়ার জন্য কিন্তু ওর প্রভাবটাকে আমরা বেশি করে দেখে থাকি। তো আমরা এরপরে চলে আসছি, আমরা যেটা বলেছিলাম যে কুলম্ব সূত্রের যে মানটা, আমরা একটা গাণিতিক যে উদাহরণ আমরা তোমাদেরকে হোমওয়ার্ক করার জন্য দিচ্ছি, যে একটা পরমাণুর কথা আমরা বললাম, পরমাণুর নিউক্লিয়াসের কথা বললাম। পরমাণুর ধরো একটা যে ব্যাসের কথা বা ব্যাসার্ধের কথা আমরা যদি বললাম 10⁻⁻10 মিটার, এর হচ্ছে পরমাণুটার ব্যাস। তাহলে এই পরমাণুর 10⁻⁻10 মিটার ব্যাসের মধ্যে তার মাঝখানে যে নিউক্লিয়াসে একটা যে প্রোটন রয়েছে আর তার যে কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, সেই ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আমরা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ বলটা আমরা নির্ণয় করব। এই আকর্ষণ বলটা যদি কুলম্বীয় সূত্র থেকে, কুলম্বীয় আকর্ষণ বলটা কত, আর হচ্ছে কি মহাকর্ষীয় আকর্ষণ বলটা বা কত। তাহলে কুলম্বীয় আকর্ষণ বলটা কত আর মহাকর্ষীয় আকর্ষণ,
তো এই সমস্ত মানগুলো বের করতে গেলে আমাদের কিন্তু ইলেকট্রনের ভরের মানটা আমাদের জানতে হবে 9.11 ইন্টু 10⁻−31 কেজি। ইলেকট্রনের আধানের মানটা নিশ্চয়ই 1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব, এবং প্রোটনের যে ভর এমপি বলছি তার মানটা 1.67 ইন্টু 10⁻−27 কেজি। এবং সঙ্গে সঙ্গে যে মহাকর্ষীয় ধ্রুবকের যে মানগুলো কিংবা এপসাইলন জিরোর মানগুলো, এইগুলো বা 1/4 এপসাইলন জিরোর মান, এই মানগুলো আমাদেরকে নিশ্চয়ই বসিয়ে তাদের যে দূরত্বের জায়গায় আর এর জায়গায় আমরা এইটা ধরে, তো আরটা বর্তমানে তখন কি হয়ে যাবে, ব্যাসার্ধ তখন কত হয়ে যাবে, এটাকে যদি ডিটা এত বলি তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 0.5 ইন্টু 10⁻10 মিটার। সেইটা বসিয়ে আমরা কিন্তু এই যে কুলম্বীয় আকর্ষণ বলের মান এবং যে মহাকর্ষীয় আকর্ষণ বলের মানটাকে আমরা নির্ণয় করব। আর এইভাবে আমরা এই যে মানগুলো বসিয়ে আমরা কুলম্বীয় আকর্ষণ বলের যে মান এবং মহাকর্ষীয় বলের মান নির্ণয় করে তাদের যদি অনুপাত বের করি, দেখব সেই বলের মধ্যে বিস্তর ডিফারেন্স রয়েছে। সঙ্গে সঙ্গে এই বল এবং নিউটনের যে গতিসূত্র অনুযায়ী বল সমান ভর ইনটু ত্বরণ, এই রাশিমালার সাহায্যে যদি আমরা যে ইলেকট্রনে কত ত্বরণ সৃষ্টি হবে, এই যে বলটা নির্ণয় হয়ে যাবে, বলটা নির্ণয় করার পরে প্রত্যেক বলের জন্য যে কত পরিমাণ ত্বরণ হচ্ছে সেগুলোও যদি নির্ণয় করি, দেখব অত্যন্ত বৃহৎ বৃহৎ ত্বরণ কিন্তু সৃষ্টি হবে। এই গাণিতিক এক্সাম্পলটা তোমাদের করার জন্য দিয়ে যাচ্ছি। তো আমরা আমাদের বইতে কিন্তু অনেক ধরনের উদাহরণ দেওয়া রয়েছে, এগুলো তোমরা সবাই করবে। তো এইটাই হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বা এর সঙ্গে মহাকর্ষীয় আকর্ষণ বলের একটা তুলনামূলক আলোচনা এখানে আমরা করলাম। এর পরে চলে আসছি যে যখন একটা মাত্র আধান না থাকে বা দুটো মাত্র আধান না থাকে, একাধিক আধান, দুইয়ের বেশি আধানের উপস্থিতি চলে আসবে, তখন কুলম্ব সূত্রটা কি প্রযোজ্য হবে না হবে না। অর্থাৎ আমরা এই যে কুলম্ব সূত্র আলোচনার সময় আমরা মাত্র দুটো যে বিন্দু আধানের কথা বলে এটা উল্লেখ করেছি, কিন্তু বাস্তবে তো কোনো দুটো আধান থাকে না, ধরো একাধিক আধান কোনো জায়গায় কোনো বস্তুতে রয়েছে, আবার একটা জায়গায়, তাহলে সেই একাধিক আধান থাকলে তাদের মধ্যে যে বিকর্ষ বা আকর্ষণ বলটা কি কুলম্ব সূত্র মেনে চলবে? তো হ্যাঁ, কুলম্ব সূত্র কিন্তু কোনো আধানের উপস্থিতির জন্য কিন্তু প্রভাবিত হবে না। কুলম্বর সূত্র যে কোনো দুটো আধানের মধ্যে যেটা করতে চাইছি সেটা তৃতীয় কোনো আধানের উপস্থিতির উপর ভিত্তি করে সেটা প্রভাবিত হবে না। তবে কি প্রত্যেকটা বল কিন্তু তারা স্বতন্ত্র, এবং সেই বলগুলো আমরা যে মেকানিক্স পার্ট অর্থাৎ বলবিদ্যা পার্টে যেমনভাবে বিভিন্ন প্রকার বলকে যুক্ত করতে পারি, ভেক্টর বলের ভেক্টর সংযোজনের যে সূত্র আমাদের জানা রয়েছে, সেইভাবে সংযোগ করে যখন টোটাল বল অর্থাৎ যে রেজাল্ট্যান্ট ফোর্স যেমনভাবে বের করতে পারি, এক্ষেত্রেও আমরা বিভিন্ন প্রকার যে আধানগুলোর মধ্যে যে ক্রিয়াশীল, যে দুটো দুটো আধানগ্রস্ত বস্তুর মধ্যে ক্রিয়াশীল সমস্ত বলগুলোকে নির্ণয় করে সেই বলগুলোকে ভেক্টর যোগ করে আমরা কিন্তু মোট বল নির্ণয় করতে পারি। এটাকেই বলা হচ্ছে বলের সংযোজনের উপরিপাত নীতি, অর্থাৎ কি বলের সংযোজনের উপরিপাত নীতি। অর্থাৎ কি আমরা যে কুলম্বীয় সূত্রটা কি একাধিক আধানগ্রস্ত বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এবং সেই বলগুলোকে আমরা ভেক্টর যোগের মতো যোগ করে এবং আমরা একটা রেজাল্ট্যান্ট ফোর্সে পৌঁছাতে পারি, সেই যে ধারণাটাকে বলা হচ্ছে উপরিপাত নীতি। তো আমরা ধরো বলছি এখানে তিনটা আধান রয়েছে, একটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, একটা হচ্ছে Q3। এখন এই যে Q1 আধান, এগুলো সব ধরো আমরা একই জাতীয় আধান অর্থাৎ পজিটিভ আধান ধরে নিচ্ছি। তাহলে একই জাতীয় আধান, তাহলে Q1 আধানের উপর এখন শুধু ধরো Q2 আধানও একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে, সে সংযোগকারী সরলরেখার উপর প্রয়োগ করবে, অর্থাৎ এই যে বলটা প্রয়োগ করবে, তো সেই বলটাকে আমরা নাম দেব F1 due to 2। ঠিক একইভাবে এই 1 নম্বর যে আধানগ্রস্ত বস্তুর উপর Q3 যে 3 নম্বর যে আধানটা রয়েছে, সেও যে বল প্রয়োগ করবে তাদের সংযোজকারী সরলরেখার উপর, এই আধানটার নাম ও বলটার নাম হবে F1 due to 3। এই বলগুলোকে এভাবে আমরা দুটো দিকে প্রকাশ করতে পারি। এই বল দুটোর সংযোজক করলে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা আমরা পাবো এই দুটো ভেক্টর যোগ করে,
বলের ভেক্টর যোগ রাশিমালা থেকে, তাহলে এইটাই হবে যে রেজাল্ট্যান্ট ফোর্স। এই যে Q1 বস্তুর আধানের বস্তুর উপর, Q2 Q3 আধানের বস্তুর উপর যে মোট বলের মান। তো এই বলের উপরিপাত নীতিতে পৌঁছানোর আগে আমরা কুলম্বর সূত্রের ভেক্টর রূপটা কিন্তু একটু আলোচনা করতে আমরা ভুলে গেছি। যে কুলম্ব সূত্রের ভেক্টর রূপ, অর্থাৎ আমরা যেহেতু কুলম্ব সূত্রে বল যেটা নির্ণয় করছি সেটা প্রকৃতপক্ষে বল, এই বল একটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে সেই যে রাশিটাকে কিন্তু একটা ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করাটা কিন্তু আমাদের বিজ্ঞানসম্মত বেশি হবে। তো আমরা সেইটা করার জন্য কুলম্ব সূত্রের ভেক্টর রূপ যখন আমরা আলোচনা করেছিলাম, ধরো এই যে দুটো বস্তু আধান Q1 এই Q2 রয়েছে এবং এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলছি r। তো এই যে আধানগুলো আমরা যখন ভেক্টর রূপ প্রকাশ করতে চাইছি, তাহলে এক্ষেত্রে ওই আধানগ্রস্ত বস্তুগুলোর একটা অবস্থান ভেক্টর আমরা ধরে নিচ্ছি, যে ও বিন্দুর সাপেক্ষে এই Q1 আধানটা r1 পজিশনে রয়েছে এবং Q2 আধানটা যেটা ও যে একটা কেন্দ্রের সাপেক্ষে, ও যে স্থানাঙ্কের সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে r2 অবস্থানে রয়েছে। তো এখন এই Q1 থেকে Q2 এর দূরত্বকে আমরা প্রকাশ করব r12 হিসাবে এবং r2 থেকে r2 এর যে মূল বিন্দু অর্থাৎ Q2 থেকে Q1 এর যে দূরত্বটাকে প্রকাশ করব r21 হিসাবে। অর্থাৎ এক্ষেত্রে দূরত্ব যে একটা অর্থাৎ সরণ, এই যে মাঝের যে দূরত্ব এটা একটা দিক হিসাবে এখানটায় কিন্তু একটা মাইনাস সাইন চলে আসে, অর্থাৎ r12 মড মান, এই ভেক্টরটার মড মান এবং r21 এই ভেক্টর দুটোর যে সংখ্যাগত মান একই কিন্তু দিক দুটো আলাদা। তো এখন আমরা কুলম্বের সূত্র থেকে আমরা যদি বলি 1 নম্বর Q1 আধানের উপর যে Q2 আধানের বল, আধান কর্তৃক প্রযুক্ত বল, সেই বলটাকে আমরা কি বলবো F1 ডিউ টু 2। অর্থাৎ এইখানে যে আমাদের সিম্বল লেখার যে প্রক্রিয়াটা আমরা দেখব যে বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন পরিমাণ বিভিন্ন প্রকার নোটেশন নিয়ে থাকে। তো আমরা এই জায়গায় তোমাদেরকে সতর্ক হয়ে বোঝার কথা বলবো, তোমাদের যে নোটেশন পছন্দ তোমরা সেই নোটেশন করতে পারো। তো আমরা যে নোটেশনটা বোঝাচ্ছি তো একটা সিমেট্রি রেখেই বোঝাচ্ছি। তো ধরো এই যে বলছি Q1 আধানের উপর Q2 আধানের জন্য বল, তাহলে দুটো যদি পজিটিভ আধানগ্রস্ত বস্তু হয় তাদের বলের ডিরেকশনটা এই দিকে হবে। অর্থাৎ এই বলের মানটা যেটা আমরা জানি 1/4πε0 Q1 Q2 বাই এই r এর জায়গায় আমরা কত বসাবো, এই ডিরেকশনটা এইখান থেকে এইটার দিকে। তো এইটাকে আমরা আধানগ্রস্ত বস্তু হিসাবে ফোর্স অন 1 ডিউ টু 2 Q1 আধানের পর Q2 আধানের কর্তৃক বল, এইটাকেও আমরা r12 বলেই বলবো। এই যে দূরত্বটাকে বর্তমানে আমরা r12ই বলবো এবং এটা r12 ক্যাপ বলেই বলবো। এইটাই হচ্ছে আমাদের যে নোটেশনে একটু। তো এখানে এই r1 এবং r12 r21 সম্পর্কে একটু ভেক্টোরিয়ালি আমরা যখন স্থানাঙ্ক ভেক্টর পড়েছিলাম সেখানে যেভাবে আমরা জেনেছিলাম, ধরো r যে আমরা যদি এই ত্রিভুজ ধরি ও Q1 Q2 ত্রিভুজ থেকে যদি আমরা লিখি যে এইটাকে প্রকৃতপক্ষে কিন্তু r21 বলা হয় আর এইটাকে প্রকৃতপক্ষে r12 বলা হয়। যে এইটা যে আমরা এই যে ভেক্টরটাকে Q1 থেকে Q2 এই যে ভেক্টরটাকে আমরা এটাকে বলে থাকি r21। আমরা যখন ভেক্টর ধরে থাকি এই r1 এর সঙ্গে যদি r21 এই ভেক্টরটাকে যোগ করি তবে পেয়ে থাকবো কিন্তু r2 ভেক্টরটা। একই অর্ডারে যদি ধরে থাকি r21 যোগ করে এটা পেয়ে থাকি r2, অর্থাৎ এই r21 প্রকৃতপক্ষে সমান কি r2 মাইনাস r1। এইভাবে আমরা সিম্বলটাকে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা ধরে থাকি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে ভেক্টরটা কিন্তু এইটা হবে, এই রাশিমালাটা কিন্তু ডিরেকশনটা r21 আর অপরদিকে এই যে ডিরেকশনটা এটাকে বোঝানো হবে r21। কারণ আমরা স্থানাঙ্ক ভেক্টর থেকে যখন আমরা প্রকাশ করি ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে প্রকাশ করার সময় r1 প্লাস r21 সমান r2 সেখান থেকে। ঠিক একইভাবে আমরা যদি অপর দিক থেকে বলি
R2 প্লাস R12। অপরদিকে আবার যদি আমরা বলি R2, আমরা এখানে লিখছি R2, তার সঙ্গে যদি এই ভেক্টরটা যোগ করি R12, এই যে ভেক্টরটাকে যোগ করি তাকে, তাহলে পাবো হচ্ছে R1। অর্থাৎ R12 কথাটার অর্থ হচ্ছে কি R1 মাইনাস R2। এই অর্ডারে, এই জন্যই একে R2 ধরা হয়েছে, R2 এইভাবে। তো এই রিলেশনের উপর ভিত্তি করে আমরা এই যখন দুভাবে দুটো ভেক্টরকে আমরা লিখব এবং সেই ভেক্টরের আকারে কিন্তু Q1 আধানের উপর Q2 আধান কর্তৃক প্রযুক্ত বলটাকে লেখার সময় কিন্তু আমরা একই অর্ডারে এদেরকে রাখার চেষ্টা করি। এবং এই বলের দিকটা, এটা হচ্ছে সেই একক ভেক্টর, একে বলা হচ্ছে R12 বা R21 এর দিক। ও 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত Q1 আধানের উপর প্রযুক্ত Q2 এর জন্য যে বলটা, সেটা প্রকৃতপক্ষে হচ্ছে R12 হিসাবে এটাকে আমরা দেখছি। তো এইভাবে আমরা একটা দুটো বিন্দু আধান থাকলে তাদের মধ্যের যে বিকর্ষণ জনিত, বা যদি একই আধান হয়ে থাকে তাদের বিকর্ষণ বা আকর্ষণ জনিত তাদের যে ভেক্টর রাশির যে যে আকৃতিটা হবে এই প্রকারের। তো এই রাশিমালাটাকে, এটা স্কোয়ার থাকবে, এই রাশিমালাটাকে আমরা যদি আর এক প্রকারে লিখতে পারি 1/4 পাই এপসাইলন 0 ইন্টু, এক্ষেত্রে আমরা এই ভেক্টরটাকে যদি Q1 Q2 বাই R12 স্কোয়ার, এই একক ভেক্টর মানে কি R12 ভেক্টর বাই মড অফ R12 বা মড অফ R12 মানে শুধু R12। তাহলে এইখানে হয়ে যাচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই R12 এর কিউব ইন্টু R12, এটা একটা ভেক্টর। অর্থাৎ এক্ষেত্রে আর একক ভেক্টর না লিখে যখন আমরা নিচে কিউব লিখবো R12 কিউব, তখন এটা হবে R12। কারণ একক ভেক্টর মানে কি, কোনো ভেক্টরকে তার মড মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে থাকি। আবার এই যে মড মানটা, এটাই প্রকৃতপক্ষে আর এই মড মানটা হচ্ছে কত R12, কিংবা এর মড মানটা হচ্ছে R21। তো এইভাবে আমরা কোলম্ব সূত্রের ভেক্টর রূপটাকে কিন্তু আমাদের আগে জানা দরকার। এই ভেক্টর রূপটা জানা থাকলে এই যে ভেক্টর রূপকে কাজে লাগিয়ে আমরা বলের উপরিপাত নীতিটা যখন আলোচনা করব এবারে যেটা, সেটা বুঝতে একটু সুবিধা হবে। তো উপরিপাত নীতিটা কেন প্রয়োজন হবে আমরা বলেছি, যে যখন একাধিক আধান চলে আসছে কোন একটা জায়গায়, তখন কিন্তু একটা আধান, দুটো আধানের মধ্যে বল, অপর দুটো আধানের মধ্যে বল, সবগুলো বল স্বতন্ত্র থাকবে এবং তাদের মধ্যে বলগুলো কিন্তু ভেক্টর যোগ করে আমরা যে টোটাল রেজাল্ট্যান্ট ফোর্সটা আমরা নির্ণয় করি। অর্থাৎ আমরা এই উপরিপাতটাকে বোঝানোর জন্য আমরা ধরো তিনটি আধান নিয়ে আমরা একটা আলোচনাটা করছি। তো এইখানে একটা আধান, এইখানে একটা আধান, আর এইখানে একটা, Q1 Q2 Q3। তো এখন তিনটা সমজাতীয় আধান। আমরা বললাম এই আধানটা পজিশন ভেক্টর সাপোজ R1, এই ভেক্টরটার এই যে ও বিন্দুর সাপেক্ষে পজিশন ভেক্টর R2, এটা হচ্ছে R3, আর এই যে ভেক্টর, এই বিন্দুটা আধানটার যে পজিশন ভেক্টর, এটা হচ্ছে বলছি R2। তাহলে এই বিন্দুটার উপর, Q3 বিন্দুর উপর আধানের উপর Q1 আধানের জন্য প্রযুক্ত বলের দিকটা যদি এই দিকে হবে, এই দিকটাকে আমরা কি বললাম R31, এই ডিরেকশনটাকে বলছি R31 ডিরেকশন। আর এই যে ডিরেকশনটাকে আমরা বলছি যে Q2 আধানের জন্য তো একটা বলের প্রযুক্ত হবে, এইটা যদি ডিরেকশনটা হবে আর কি হবে R32 ডিরেকশন, এই যে ডিরেকশনটা হবে R32। তাহলে এই ডিরেকশনটার একক ভেক্টর কি হবে R32 ক্যাপ, এই ডিরেকশনের একক ভেক্টর কি হবে R31 ক্যাপ। তো এইভাবে Q1 Q3 আধানের উপর, অর্থাৎ আমরা যদি Q1 এর উপর আগে করতাম সুবিধা হতো, অর্থাৎ Q3 এর উপর Q1 এবং Q2 এর জন্য বল কি হবে, এই যে ফোর্স কি হবে ফোর্স 3 ডিউ টু 1, এটা একটা বল, আর একটা বল কি হবে ফোর্স 3 ডিউ টু 2।
অর্থাৎ এই বলটা হচ্ছে ফোর্স 3 ডিউ টু 2, এই বলটা কি হবে ফোর্স 3 ডিউ টু 1, তাহলে ফোর্স 3 ডিউ টু 2, ফোর্স 3 ডিউ টু 1। অর্থাৎ তাহলে মোট বল Q3 এর উপর Q1 এবং Q2 এর জন্য বলগুলো কি কি হচ্ছে ফোর্স 3 ডিউ টু 1 এর জন্য আর 2 এর, কিন্তু 3 আধানটার জন্য নিজের জন্য কোনো বল কিন্তু প্রযুক্ত হবে না। অর্থাৎ 3 এর কথা যখন বলবো 3 কিন্তু আর আসবে না। তো এই ক্ষেত্রে 3-1টাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি 1/4 পাই এপসাইলন 0 Q3 Q1 বাই আর এই 3-1টা যখন কাজ করছে আর 3-1 স্কোয়ার আর 3-1 ক্যাপ প্লাস 1/4 পাই এপসাইলন 0 Q3 Q2 বাই আর 3-2 ক্যাপ আর 3-2 স্কোয়ার আছে আর 3-2 ক্যাপ। তো এইভাবে যখন দুটো আধান থাকবে আমরা জানবো যে দুটো টার্ম আসবে, অর্থাৎ 1/4 পাই এপসাইলন 0 কিউ যে আধানটা থাকবে সেটা যদি কমন নিয়ে নিই তাহলে কি কি থাকছে ভেতরে সাম অফ দুটো আধান থাকছে কিউ, আমি ধরো বলছি আই, আর হচ্ছে আর 3i, যেখানে আইটা হবে কত 2, 3 হবে না 1 হবে 2। তাহলে Q3 আধানের যখন হবে অর্থাৎ i নট ইজ ইকুয়াল টু 3 হবে, তাহলে আইটা 3 হবে না, তাহলে 3 বসালেই আইটা Q3, তাহলে এখানে Q হ্যাঁ একবার i জায়গায় 3 হবে না আর বাকি সময় 1 হতে পারে 2 হতে পারে, বলে কিন্তু আমরা রাশিমালাটা পেয়ে যাব। এইভাবে দুটো আধান নিয়ে আমরা করলাম, এইভাবে অনেকগুলো আধান নিয়ে করে তাদের ভেক্টর যোগ করলেও কিন্তু আমরা মোট যে উপরিপাতের যে নীতিটা আমরা জেনে যাব। তো এখন উপরিপাতের নীতি আমরা যেখানে কুলম্ব সূত্র প্রয়োগ করার জন্য এই বিন্দু বিন্দু আধানগুলো এক জায়গায় অনেকেই রয়েছে আমরা নিয়ে তাদের প্রয়োগ করতে পারি, কিন্তু আবার আধান কি হয় আমরা দেখি যে এক জায়গায় যে কন্টিনিউয়াস ওয়েতে আছে একটা বড় বস্তুতে যখন আধান থাকে সেই আধানের মানটা যখন অনেক বেশি হয় সেই আধানগ্রস্ত বস্তুটাকে আমরা বলছি যে যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াসলি চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে। অর্থাৎ কোনো একটা বড় বস্তু যদি বলি একটা ধরো তার, এই তারে যখন আমরা আধান দেব এই আধানটা পুরো তার জুড়ে ছড়িয়ে যাবে, এটা একটা কন্টিনিউয়াসলি ছড়িয়ে যাবে। তো এই তারের জন্য তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যদি একটা একক আধানকে রাখি তাহলে সে যে বল অনুভব করবে সেটা কি আমরা কুলম্ব সূত্র সাহায্যে বের করতে পারবো? তো এক্ষেত্রে কুলম্ব সূত্র বের করতে গেলে কুলম্বের সূত্রের সাহায্যে করতে গেলে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু ছোট্ট চেঞ্জ করতে হবে। এই তারে যে পরিমাণ আধান দিয়েছি সেক্ষেত্রে আমরা একটা বিশেষ লাইন চার্জ ডেনসিটি যেটা বের করতে হবে, অর্থাৎ একক দৈর্ঘ্যে আধানের মানকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করব। এবং একক দৈর্ঘ্যে আধানের মান যদি ল্যামডা হয়, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম ডিএল তার, তাহলে ল্যামডা গুণিতক ডিএল করলে এই যে ক্ষুদ্র জায়গায় যে আধানটা বসে রয়েছে একে আমরা একটা ক্ষুদ্র আধান বলতে পারি, ডি কিউ বলে বলতে পারি। তাহলে ল্যামডাটা কি হচ্ছে কি লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে আধানের মান, একে আমরা ধরে নিই প্রতি একক দৈর্ঘ্যে আধান, এইটাকে আমরা ল্যামডা ধরে নেব এবং তখন এই ছোট্ট একটা জায়গায় যে আধানের মান থাকবে সেটা কত না ল্যামডা দিয়ে। তখন এই ছোট্ট আধান এবং এই আধান দুটোকে আমরা একটা দূরত্বটাকে একটা আর ধরে নিয়ে এক্ষেত্রে আমরা যে কুলম্বের সূত্র যদি বলি ডিএফ, ছোট্ট এদের মধ্যে যে বলটা কাজ করবে সেই বলটাকে যদি ডিএফ বলে থাকে, ডিএফ সমান কত 1/4 পাই এপসাইলন 0 ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার, এই দূরত্বের স্কোয়ার। এখন যদি এই পুরো তারের জন্য বলটা বের করতে হয় তখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে ডিএফ এর ইন্টিগ্রেশন, অর্থাৎ এফ পাবো, অর্থাৎ এক্ষেত্রেও ইন্টিগ্রেশন করতে হবে ল্যামডা ডিএল বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার। তো এখন ল্যামডাটা অর্থাৎ যদি একক দৈর্ঘ্যে যে আধানটা এটা যদি ধ্রুবক হয়ে থাকে তাহলে এইটা সব বেরিয়ে চলে আসবে এবং 4 পাই এপসাইলন 0 এটাও বেরিয়ে চলে আসবে, কিন্তু ইন্টিগ্রেশন লিমিটের মধ্যে থেকে যাবে হচ্ছে ডিএলটা এবং এই দূরত্ব যেটা আর, এই দূরত্বটা আবার ভ্যারি করতে থাকবে বিভিন্ন জায়গায়। এইখানে এই ইন্টিগ্রেশনের মধ্যে রেখে আমরা এটা করলে আমরা টোটাল যে বল এই বলটার মান আমরা বের করতে পারব।
ঠিক একইভাবে যখন কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ দৈর্ঘ্যে না থেকে যদি একটা ক্ষেত্রে থাকে, কোনো একটা ধরো তলে আছে, এটা ধরো একটা তল যার ক্ষেত্রকে বলছি এরিয়া এস, তাহলে এর এইখানে যে আধানগুলো ছড়িয়ে রয়েছে সেটার সাহায্যে কোনো একটা বিন্দু আধানের যে জন্য কি কুলম্ব সূত্র বের করতে পারবো? এখানেও পারবো না। তো তার জন্য আমাকে ছোট একটা যে ক্ষুদ্র একক এরিয়ার ডিএস, ছোট্ট এই আবার ডিএ বলা হচ্ছে এরিয়া ধরে নিয়ে তার জন্য এই দূরত্বে ধরো একটা নির্দিষ্ট দূরত্বে যে কিউ আধান রাখা ছিল তার জন্য কুলম্ব সূত্র প্রয়োগ করে নেওয়ার পরে তার ইন্টিগ্রেশন করব। এই এক্ষেত্রে আমাদের একটা তলে যখন আধান ছড়িয়ে পড়ে, এখানে আমাদের একটা ভেক্টর মানে ভৌত রাশি জানতে হবে যে তলমাত্রিক ঘনত্ব, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে আধান অর্থাৎ চার্জ পার ইউনিট এরিয়া, এইটাকে আমরা বের করতে হবে। এই চার্জ পার ইউনিট ধরো আমরা কিউ পরিমাণ আধান মোট দিয়েছি এবং এর পুরোটার একক আধানের এর যে ক্ষেত্রফল হচ্ছে এ, যে এখানে আধান ছড়িয়ে রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে প্রতি একক ক্ষেত্রে আধান রয়েছে কত? এইটা জেনে নেওয়ার পরে এই ছোট্ট ডিএ অংশে যে আধান রয়েছে তাকে আমরা যদি বলি ডি কিউ বলি, তাহলে ডিএ ইন্টু সিগমা গুণ করলে এই ডি কিউর পরিমাণটা বেরিয়ে যাবে। এই ডি কিউ এবং কিউ ওয়ান এর মধ্যে আমরা তখন কুলম্ব সূত্র প্রয়োগ করতে পারি। সেই কুলম্ব সূত্রের জন্য যদি ক্ষুদ্র বলটাকে ডিএফ বলি, তাহলে 1/4πε0 তো ধ্রুবক থাকছে, একটা কিউ এর জায়গায় কি বসবে? ডিএ ইন্টু সিগমা, অপর একটা জায়গায় বসবে কিউ ওয়ান এবং এর মাঝের দূরত্ব হচ্ছে আর স্কয়ার। এভাবে আমরা এখানে ইন্টিগ্রেশন যখন করব বলটা বের করার জন্য, এখানে কিন্তু আমাদের ডবল ইন্টিগ্রেশন করতে হবে, ডিএ সিগমা কিউ ওয়ান বাই 4πε0 আর স্কয়ার। তো এক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে ধ্রুবক থাকলে কোয়ান্টিটি গুলো এই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে এবং বাকি পার্টটাকে আমাদের ইন্টিগ্রেশন করে আমরা সেক্ষেত্রে বলের মানটাকে আমরা নির্ণয় করতে পারবো। ঠিক একইভাবে যখন আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে, ক্ষেত্রফলে আধান ছড়িয়ে থাকলে যেভাবে আমরা বের করতে পারলাম, ঠিক একই রকম ভাবে কোনো একটা যে আয়তন যুক্ত অংশে কোনো বস্তুর মধ্যে যখন পুরো আধান ছড়িয়ে আছে, অর্থাৎ আয়তনে যদি আধান ছড়িয়ে আছে, সেই আয়তনে যদি কোনো আধান ছড়িয়ে থাকছে কোনো একটা জায়গায়, তার জন্য আমরা কোনো বিন্দুতে যে যদি একটা একক আধান থাকে তার জন্য কি এখানে ধরো পুরোটাই আধান ছড়িয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করব? এখানে একটা ছোট্ট একক আয়তন ধরে নিয়ে সেখানের আধানের উপস্থিতির সঙ্গে সেই আধানের সঙ্গে এই আধানের যে আমরা হচ্ছে কি কুলম্ব সূত্র প্রয়োগ করব এবং সেক্ষেত্রে আমাদেরকে ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে ভলিউম যে চার্জ ডেনসিটি অর্থাৎ প্রতি একক আয়তনে চার্জের মান, অর্থাৎ এর যে মোট চার্জ যদি এখানে কিউ দিয়ে থাকি, এর আয়তন যদি ভি হয়ে থাকে, এই সি রো সমান আমরা কিউ বাই ভি এই একটা ভেক্টর রাশি আমরা নিয়ে আসি। তো এই ছোট্ট আয়তনে ডিভি আয়তনে কত চার্জ আছে? না ডিভি গুণিতক রো, কারণ প্রতি একক আয়তনে তো চার্জের মান রো, তাহলে মোট এই যে ছোট্ট আয়তনে চার্জ আছে এটা, তো সেক্ষেত্রে সেইখান থেকে আমরা ডিএফ সমান 1/4πε0 এইটা একটা আধান, ডিভি ইন্টু রো এটা একটা আধান, আর কিউ ওয়ান এটা একটা আধান বাই আর স্কয়ার। তো এক্ষেত্রে আমরা টোটালটা বের করার জন্য ইন্টিগ্রেশন করব ডিভি রো বাই 4πε0 এবং আর স্কয়ার। তো এইভাবে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন যেহেতু ভলিউম রয়েছে, আমরা তিনটা ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন আমরা করব। তো এই যে বিষয়টা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের দরুন যে কুলম্ব সূত্রের সাহায্যে বল নির্ণয়, এটা কিন্তু আমরা উঁচু ক্লাসে বেশি করে করব। বিএসসি তে আমরা যদি ফিজিক্স নিয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রয়োগটা আমরা বেশি করে দেখতে পাবো। তো আজকের ক্লাসে আমরা যেটা বেসিক্যালি করে আলোচনা করলাম, কুলম্ব সূত্র কাকে বলে, কুলম্ব সূত্রের গাণিতিক রূপটা কি, বিজ্ঞানী কুলম্ব কি করে এই সূত্রতে তিনি উপনীত হয়েছিলেন এবং এই কুলম্ব সূত্রের সাহায্যে কি করে উপরিপাত নীতি এবং কুলম্ব সূত্রের সঙ্গে মহাকর্ষ সূত্রের যে কি সম্পর্কগুলো রয়েছে, যে তার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো নিশ্চয়ই তোমরা সবাই বুঝেছো।